তো ওই যে একটা কথা আছে না যে যে যায় লঙ্কা সে হয় রাবণ, পরিস্থিতিটা অনেকটা এরকম। বিবি নুরুল হক নূর একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপ কে করে দেওয়া, কাতারে যায় তারপরে ব্যবসা করা, দুবাইতে গোল্ড স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেওয়া। আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন না, এটা অস্বীকার করতে পারবেন। আপনি অস্বীকার করবেন যে বলবেন যে আমি এটা দেখা করিনি, করতে পারবেন না। কেন করেছিলেন? কোন পরিস্থিতিতে? কোন পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা, কিন্তু আপনি করেছেন। আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু আর দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার, চেনার জন্য। ওইটাই এনাফ, গুড এনাফ। হঠাৎ করে এসে আপনি 2 দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার, ফেসবুকার এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। এটা আপনি আরো 10 মাস আগে বলেন নাই কেন? হাঁসের মাংস না পেয়ে আমাদের নূর ভাই এখানে চলে আসছে। 2-1 জায়গায় লোকজনকে হুমকি দিচ্ছে নাকি একেবারে ভাঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দিব। এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে বলে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটি যারা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ভিপি নুরুল হক নূরকে কঠিনভাবে ধুয়ে দিল সাংবাদিক ইলিয়াস। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সাংবাদিক ইলিয়াস কঠিন জবাব দিয়েছে ভিপি নূরকে। গতকাল আপনারা দেখেছেন ভিপি নুরুল হক নূর তিনি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কী বলেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস উবার চালায়, সাংবাদিক ইলিয়াস বিদেশের মাটিতে বসে গুজব ছড়ায়, সাংবাদিক ইলিয়াস ভিত্তিহীন মিথ্যা তথ্য ছড়ায়, কাটছাট করে ভিডিও বানায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসের কোনো অবদান নেই, এ সমস্ত মন্তব্য করে এখন বিপদের মুখে রীতিমতো বলা যায় ভিপি নূর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নুরুল হক নূরকে নিয়ে কি বলল সাংবাদিক ইলিয়াস ভাই, আমরা সেটা দেখে আসবো, তারপরে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন দেরি না করে আর কথা না বাড়িয়ে আমরা দেখে আসি আসলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি কি জবাব দিলেন ভিপি নূরকে। ভিপি নূর গতকাল যেভাবে আপত্তিকর কথা বলেছে, মন্তব্য করেছে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যকে নিয়ে, তার জবাবে সাংবাদিক ইলিয়াস কি দাঁত ভাঙা জবাব দিতে পারলো? আমরা সেটা দেখি, তারপরে কথা বলে। আশা করি পুরো ভিডিওটি যারা সঙ্গে থাকবেন এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের কাছে। তো ওই যে একটা কথা আছে না যে যে যায় লঙ্কা সে হয় রাবণ, পরিস্থিতিটা অনেকটা এরকম। বিবি নুরুল হক নূর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন। তো ছিলেন কেন বললাম, সেটা হচ্ছে যদি সম্মুখ যোদ্ধা হিসাবে চিন্তা করেন, আমাদের চাইতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা যেটাই বলেন, অনেক কিছু করেছেন এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে। অকুণ্ঠ ভালোবাসা, অপরিসীম ভালোবাসা নুরুল হক নূর পেয়েছেন। না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন। আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে মানে একটা বিশেষ সংগঠন তারা করেছিল, আমি নিজে বলছি ভাই ওদেরকে কিছু টাকা দেন। মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে, আমি নিজেও জানি, আমি নিজেও পার্টিসিপেট করেছি, আমার পকেট থেকে টাকাও দিয়েছি, তার পক্ষে কথা বলেছি, অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছি। তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি ওনার ভালোবাসাও পেয়েছেন। কিন্তু একটা জিনিস বলে রাখি, বিবি নুরুল হক নূর তিনি একজন সাহসী মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সময়ে যেভাবে কথা বলেছেন, যেই মার খেয়েছেন, আমি নিজে হলেও মানে ভাহ মারার কিছু নাই, আমি নিজে হইলেও ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই মারামারি মার খাওয়া এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না, কিন্তু তিনি সেটা করেছেন। বাট আরেকটা জিনিস বলে রাখি, পৃথিবীতে যত মানে চোর বাটপাট ডাকাত তারপরে প্রতারণার সাথে জড়িত যারা ছিনতাইকারী, সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসী আছে। মানে বেশিরভাগ চোর বাটপার এই একটু উচ্ছৃঙ্খল টাইপের, হিংস্র টাইপের, যাদের ভেতরে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে, এই ধরনের লোকজন কিন্তু আওয়ামী লীগ করে বেশি। তো সাহস আছে, মার খেতে পেরেছেন, এটা দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে না। তখনই যাবে যখন আপনার সবকিছু দেশের জন্যই হবে। একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপ কে করে দেওয়া, কাতারে যায় তারপরে ব্যবসা করা, দুবাইতে গোল্ড স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেওয়া, এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না, আপনার নিজের ফেম, নিজের জেদ, নিজের ক্ষমতার
আপনার কাছে নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন। আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই, এটা অস্বীকার করতে পারবেন। আপনি অস্বীকার করবেন যে বলবেন যে আমি এটা দেখা করিনি, করতে পারবেন না। কেন করেছিলেন? কোন পরিস্থিতিতে? কোন পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা, কিন্তু আপনি করেছেন। আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু এর দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার, চেনার জন্য। ওইটাই এনাফ, গুড এনাফ। এখন এরপর আপনি রাজনীতি করছেন, আমরা কিন্তু তেমন কিছুই বলছি না। আপনার মতো আপনি করেন, সব চিটার বাটপার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে। আপনার মতো আরেকটা ছোট চিটা হইলো, যোগ হইলো, সমস্যা কোথায়? কিছু সময় তো আপনি হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, গুড, করেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আপনাদেরকে বলে রাখি, ওনার সাথে তো আমার গতকালকে ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে। উনি টেক্সট পাঠিয়েছেন, একটা মেসেজ পাঠিয়েছেন, কি বলতে চেয়েছেন ওটা আমি শেষ অংশে বলছি আপনাদেরকে। তো ওনার সাথে ভালো সম্পর্ক। এর মাঝখানে একবার ওই যে মুসাদের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম, উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা টসা নেয় এটা নিয়ে। তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন। তা আমি চিন্তা করেছি খামাকা ওর সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই, ঝামেলায় যায়নি। হঠাৎ করে এসে আপনি 2 দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার, ফেসবুকার এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। এটা আপনি আরো 10 মাস আগে বলেন নাই কেন? তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন, বিভিন্ন প্রোগ্রামের দিতেন, লিঙ্কটিং দিতেন, তখনই বলতেন। তখন বললে বুঝতাম যে না, আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই। আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ল এন্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না? আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে আজকে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই। আজকে বিএনপির আমি জানি না, আজকে এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমী। দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। কথায় কথায় একে ওকে ট্যাগ লাগায় দেয়। ট্যাগ লাগায় দেয় মানে কি? আমরা তারেক রহমানের বলছি নাকি, কারণ খালেদা জিয়াকে বলছি, ভারতের চর বলছি কখনো? সালাউদ্দিনকে কেন বললাম? ওই মির্জা আব্বাসের সাথে গেঞ্জা। মির্জা আব্বাসে তো আমরা রয়ের লোক বলি নাই, ওই গোয়ারশ্বর চন্দ্র রায় তারে রয়ের লোক বলি, এরে বলছি, ফখরুল্লে বলি। বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কেউ বলি না তো? শামা ওবায়দরে বলছি, এদের বলি কেন? নিশ্চয় কারণ আছে, সবাই তো বলি নাই। আপনারও তো বলি নাই। আপনার বিরুদ্ধে যখন কথা বলছি তখন আপনি যে ওদের ওই অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে দেখা করেছেন, আপনারা কিন্তু আমরা রয়ের লোক বলি নাই তখনও। তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয়ই কারণ আছে। সালাউদ্দিন সাহেব শিলংয়ে গেলেন, শিলংয়ে যায়, তারপরে এখানে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দেয়া, তারপরে তিনি বসেই করেন, লোকজনের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, ছবি তোলেন, পোলাও কুরমা খায়, আবার পছন্দ মতো নারীও সাপ্লাই পায়, সবই পেয়েছে। তো কিছুই হয়নি। দেশে আসার পরে আজকে 10 মাস আপনাকে যদি এইভাবে কোন একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো, সেটা আপনার দেশে যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এটার সাথে জড়িত, ওই দেশের যারা জড়িত, দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না? 10 মাস হয়ে গেল। ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি, আপনার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যেটা যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে, কি বিবরণ দিয়েছে, ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে। উনি অভিযোগ করেন নাই। অভিযোগ না করে তিনি চলে এসেছেন তার আইনজীবীকে নিয়ে বসে আমরা পরে করবো। এন্ড ইটস বিন 10 months। এই 10 মাসের মধ্যে আমি সময় পান আপনার 10 বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল, আপনি তাদের জন্য 10 মাসে এসে আপনার অভিযোগ নাই, কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই, আপনি সেটা গায়েব করে দিলেন। এখন আমি যখন এটা নিয়ে আলোচনায় এলাম, আপনার ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন। এই ব্যক্তি বলেছেন যে উনি সময় পান না, এটা সালাউদ্দিন সাহেবের দোষ না। ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে, উনি সময় পান না, এই জন্য করা হয়নি, এটা মানুষ খাবে। তো ভিপি নুরুল হক নূর, উনি খুব কষ্ট লাগলো ওনার। ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইলো যে সামথিং ইজ রং দেয়ার। আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যেই তাদের যেই কি বলবো যে কার্যক্রম, তৎপরতা, এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন। আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না, দীপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না, সে এরকম ছেলেই না, যথেষ্ট ঘাটতার আসে। এসে কেন কৌশল, আমার সাথে সে ঝামেলা যাইতে চান। আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারে সমস্যা হবে, সে নিজে গোলাম ময়লা রনির মতো হারাই যাবে, এই জন্য সে আমার সাথে আসতে চায় না। তো আসলো, এসে তারপর আমার নিয়ে যা মনে চায়, আমাদের সবাই, আমি কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, আমাদের যা মনে চায় তাই বললো। এখন সে এই ঝুঁকিটা কেন নিল? এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে। ইলিয়াস আমার বিরুদ্ধে বললো, পিনাকি আমার বিরুদ্ধে বলবে, কনক সরোয়ার বলবে, সমস্যা হবে না। যেটা পেয়েছে এটা বিশাল অঙ্কের, অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে। আরেকটা ছিল ওই যে তারেক, এও হঠাৎ করে এসে বললো তো ভাই কিছুই করতে পারেনি, সর্বোচ্চ কি পাবে? ধরেন বিএনপির সাথে যদি মিলে, বিএনপি বলবো কেবাব তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম, ওইটা বলবে ভাই তোমার আমি করি, তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না, টেন্ডার দিব না। তারেকে তো দিবে না, কেউ কোনো দলের সাথে যদি লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো, ও
ওর একক একটা ইয়েও পাবে না, নূর হয়তো একটা পাইতে পারে, ওরা ওইটাও দিবে না। তো ও আমার পিছনে লাগলো, আমাদের নিয়ে কথা বললো, অথচ এরা সবাই কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক বজায় রাখে। আমি এটা বলছি না যে আমি বিশাল আকারে কোনো কিছু, এটা না, মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই রাখা উচিত, তারা রাখেও। আমি দেশের বিরুদ্ধে যাইনি তো, হঠাৎ করে এসে একসাথে আপনি লেগে গেলেন। আমরা তো জানি টাকা পয়সা কোত্থেকে আসে, টাকা পয়সা দিচ্ছে, আমরা তো বিক্রি হয়নি কারো কাছে, আপনারা বিক্রি হয়ে গেলেন, ওটা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন। এই বাটপার এর আগে একটা কাজ করেছিল, আমরা চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার। শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল গণভবনে হওয়ার পরে, তখন কিন্তু সে কিছু কথা বলেছিল সেখানে, সে কথাগুলো আগে শুনি, তারপরে আমরা পরে আলোচনায় যাই। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। আচ্ছা, এই যে বক্তব্যটা সে দিয়েছে, এই বক্তব্যটা আপনারা শুনলেন, এই বক্তব্যটার কনক ভাই তার ইউটিউবে 2 দিন আগে আরেকবার দিয়েছে, ওটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছিলাম। তো শেয়ার দেওয়ার সেটা আবার তার চোখে পড়েছে, পড়ার পরে সে সকাল থেকে কিন্তু আমি ভিডিও যখন রেকর্ড করছি, এটা তো আপনার কালকে দেখবেন, সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে, আমি কনক ভাইয়ের সাথেই ছিলাম, অনেকবার ফোন দিয়েছে সে। তো আমরা অন্য আলাপে ছিলাম, ফোন টোন ধরা হয়নি। একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে, এসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল, সে পাত্তা দেয় নাই, এটা পোস্ট করেছে সে তার ফেসবুকে। তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে, সে ব্যাখ্যা দিয়েছে। সে ব্যাখ্যায় সে বলেছে, কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি। ওই যে শেখ হাসিনার এখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেটার ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা, চলেন শোনা যাক। আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে। যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয়, এবং নিয়ে এসে তাকেও কিছুটা আতঙ্কিত করা হয়, আপনার ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে। যে দেখেন, খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী, তাকে জেলে নিয়েছে, বিএনপির নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে, সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে। তো এখন আমার মা নেই, তো আমার বাবা আসলে এক প্রকারে আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো, যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি, আমি তোদের কাছে কিছু চাই নাই, বলি নাই, তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স, আমি তোর একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, গণভবনে যাও। উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি, তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা। আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে। তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই, যে আমার বাবার কথা বা বাবার আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে, সেটা আমার বাবার অনুরোধের কারণে। এবার আপনারা বলেন, তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা, আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন। দেখেন, তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে। বাবাকে আপনার কি মনে হয় বিপি নূর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয়, আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে। আরে ভাই, আমার বোনের হাজবেন্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায়, আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় দোতলা থেকে ডাক দেয়, হ্যাঁ নিচে নেমে আমার ভাইরে। তো আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না, ওই কনস্টেবল আর সাব ইন্সপেক্টর ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন। আমার ভাইরে ওরা টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে বসছিল। আমি তো জানি যে প্রশাসন কি করে। আপনার আব্বারে ওই দিন প্রেসার দিল, আপনার হাতে পায়ে ধরলো আইসা, আর আপনি তার পক্ষে। আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন, জয় বাংলা বললেন কেন? না, আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে, আপনি কি করতেন? বক্তব্যের শেষে আবার আপনি বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান, এটাও আপনার বাপরে বলছিল নাকি? বাদ দিলাম, এই দুইটাও বললাম যে তোর জয় বাংলা বলাইছে, আর পায়ে ধরেও মাপছে বলছে, এটা দুইটা বলতেও না তোর বাপের ডিম টিম দিব কিছু একটা বলছে। মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি, মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন, সরি ওইভাবে বলার জন্য। তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে নিবে, মারধর করবে এরকম বলেছে। আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা, দুইজন মানুষ আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা, এর বিপি নূর। শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না, এই পুরো দুনিয়ার মধ্যে ওই ওয়ান পিস। শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো, এটাই এক পিস, এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই, সামনে আর আসবেও না। তোর মার মতো দেখতে কেমনে হলো, তুই কেমনে বুঝলি যে তোর? আবার বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে, ছোটবেলায় মারা যায়, তোর মার এই বয়সে, ওর বয়স তো এখন 74 বছর বয়স, তুই এমন এসে কেমনে বুঝলি যে তোর মায়ের মতো বললো? এই যে নাটকগুলি, তো এগুলি তো আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন, সেদিন ওইখানকার এসএসএফ এর একজনের কাছে শোনা, আপনি
ব্যাগ নাকি নিয়েই বের হয়েছিলেন। সত্য মিথ্যা এটা আপনি বলতে পারবেন, কি হয়েছিল, কেন এত কিছু করেছিলেন। আমরা যেটা বলতে চাই, অ্যালার্মিং যেটা, আপনি কি করেছেন না করেন সেটা একান্ত ভাই আপনার ব্যাপার। যেটা অ্যালার্মিং, এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে, এটাই দেশের অস্তিত্বের জন্য চরম হুমকি। আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি। ভিপি নূর, আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে, আমার মনে হয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইতো। অনেক টাকার মালিক হইতে পারেন নাই, অনেক টাকার মালিক হওয়ার দরকারও নাই। আপনার এক সময় টাকা পয়সা ছিল না, আপনার টাকা পয়সা দিয়ে এই দেশের মানুষ চালায় নাই, তখন কিন্তু এই দেশের মানুষ আপনার বিকাশ নূর বলে নাই। বিকাশ নূর এখন কেন বলে? এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন। দেশের পক্ষে কথা বলতেন। ভাই আমি খুব গর্ববোধ করব, আমার শেষ বয়সে যদি নাকি ধরেন আল্লাহ মাফ করুক এমন কোনো সমস্যা হয়, আমার মানুষ সাহায্য তুইলা তারপরে আমার সেই সমস্যার সমাধান করতে হয়, আর চাই একটু কষ্ট থাকবে না। আমি এইখানে বিশাল রাজকীয় জীবনযাপন করি না, এই যে কথা বলছি না, এই ছোট্ট একটা ঘরের মধ্যে ওই যে পেছনে দরজা, খুব সমস্যা হয় মাঝে মধ্যে, ওই রুম থেকে বের হইতে পারেন আমি ভিডিও তৈরি করার সময়। একদম আক্ষেপ নাই, ছোট বাসায় আছি, আলিশান জীবনযাপন করি না, সমস্যা নেই তো। ধরেন এই চেয়ে একটু ভালো বাসায় থাকতে পারতাম। আল্লাহর রহমতে যা খাইতে চাই খাইতে পারি, আল্লাহ সেই সুযোগ দিয়েছে। ভাই একটা পানি গেলার শক্তি নেই, বহুত হাসপাতালে যে খোঁজ নেন, বহু মানুষ পানিটা গিলতে পারে না, স্যালাইন দিয়া তারপরে পেটের ভিতরে খাবার দেয়। আচ্ছা না, আল্লাহ খাওয়ায় তাই আপনি খাইতে পারেন। বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ডাক্তার বলে দিয়েছে খাইতে পারবা না, এই খাইতে পারবা না, পারে না। সব দিনে 2 বেলা খাইতে হবে, এতটুকু সবজি খাবা, এতটুকু রুটি খাবা, খাওয়া শেষ, আর কিছু খাইতে পারবা না। কয় টাকা লাগবে আপনার খাবার খাইতে? যা চাই তাই খাইতে পারি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর কি লাগবে? হয়তো সর্বোচ্চ ধরেন একটা বাড়ি দরকার, একটা গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, সর্বোচ্চ চেষ্টা করবো যদি জীবনে সুযোগ পাই একটা গাড়ি কিনবো ভালো দেখা। আর কি লাগবে? সচ্ছল চলাফেরা খাইতে পারলে হলো। আল্লাহ যেন মানে এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো টাকার জন্য যেন কারো কাছে যাইতে না হয়। শুধু এই পরিস্থিতিটা না আসলেই হবে। আপনারা চাইলে এটা করতে পারতেন। অনুরোধ, যেই সাপ নিয়ে আপনারা খেলছেন মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয়, আপনাদের ওইখানের কিছু কলার টলার নিয়ে আপনাদের কাছে এটা হাসির খোরাক মনে হয়, মানে নিয়া এটা নিয়ে দেশের বিরুদ্ধে যায় না, কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে বিট্রে করেন। এই গত তৌহিদ আফ্রিদির বন্ধু রাহি একটা কথা বলেছে, কোনো একজন রাঘব বোয়াল রাজনৈতিক ব্যক্তি যার সাথে এই তৌহিদ আফ্রিদি কথা বলে দেশে ফিরেছেন, তিনি ভবিষ্যতে কোনো একটা কিছু হবেন। আপনি যদি ভবিষ্যতে কোনো একটা কিছু হওয়ার চিন্তাই করেন, 24-এর গণঅভ্যুত্থানে এই তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ডেকে এনে টাকা দিয়ে হাসিনার পক্ষ নিয়ে কন্টেন্ট তৈরি করতে বলেছেন এবং নিজেও তিনি পোস্ট করেছেন। কোনো রাজনৈতিকবিদ এত মায়া কান্না করছেন মনে হচ্ছে মাই টিভির পরিচালকের ছেলে না, ওনারই ছেলে। তবে এই কথা বলা যায় না, কারণ তৌহিদ আফ্রিদির বয়স আর ওনার বয়স খুব কাছাকাছি হবে, খুব একটা বেশি দূরে হবে না। যে কাজগুলো তারা করলেন এরপরে তাদেরকে মনে করছেন তারা কোনো অপরাধ করে নাই। তাহলে বলেন, হাসিনা কয়টা বন্দুক হাতে নিয়ে গুলি করে কয়জন মানুষ মারছে? হাসিনা নির্দেশদাতা হওয়ার কারণে কেন আসামি হইল? আজকে আওয়ামী লীগের সভাপতি, হাসিনার মামলার সংখ্যা প্রায় 365। এতগুলো খুনের মামলার আসামি কেন হলো? সে কোনোটা পিস্তল হাতে নিয়ে কাউকে হত্যা করেছে? 2000-এর উপরে মানুষ মারা গেছে, কাউকে হত্যা করেছে প্রমাণ আছে? না। যে নির্দেশ দেয় সেও যেমন অপরাধী, যে খুন করে সেও অপরাধী, দুইজনই সমান অপরাধী। সেই জন্য সে আসামি হইতে পারলে আর তৌহিদ আফ্রিদি আসামি হবে না, এই ধরনের গুণগান আমরা শুনতে চাই না। কথা পরিষ্কার। এর থেকে, এই ধরনের কথা বলার থেকে চুপ থাকা অনেক ভালো। অন্তত নিজের সম্মান বেঁচে যায়, সেই জায়গাগুলো অক্ষুণ্ণ রাখুন। রাজনীতি করবেন, রাজনীতি করতে এসেছেন, রাজনীতি করুন, কিন্তু নিজেরা বিতর্কিত হয়ে যাচ্ছেন, বৃহত্তর ঐক্যে ফাটল ধরছে। এদেশের মানুষ আপনাদেরকে চিহ্নিত এক ধরনের, কি বলা যায় সেটাকে, যে চিহ্নিত এক ধরনের বলবে আওয়ামী প্রেমী, কারণ আপনাদের পূর্বের ইতিহাস আছে, সেগুলো বলতে চায় না ক্যামেরার সামনে। এগুলো সামনে আসছে, আপনাদের রাজনৈতিক অবস্থান সংকীর্ণ হয়ে যাচ্ছে, এদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করতে পারছে না। কোনো রাজনৈতিকবিদ এত মায়া কান্না করছেন মনে হচ্ছে মাই টিভির পরিচালকের ছেলে না, ওনারই ছেলে। তবে এই কথা বলা যায় না, কারণ তৌহিদ আফ্রিদির বয়স আর ওনার বয়স খুব কাছাকাছি হবে, খুব একটা বেশি দূরে হবে না। তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করার পরে মায়া কান্না করতেছেন একজন ইউনিয়ন ওয়ার্ডের সাধারণ আওয়ামী লীগ করা, যে গণ অভ্যুত্থানের ডানেও কিছু জানে না, বামেও কিছু জানে না, তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তার গ্রেফতার করছে, তারপর জামিনে সে বেরোয় আসছে, তার কোনো অপরাধ নাই। তো তৌহিদ আফ্রিদি যদি দোষী না হয়ে থাকে তাহলে সে বের হয়ে আসবে, আইন শৃঙ্খলা বাহিনী তাকে ছেড়ে দিবে, আদালত তাকে ছেড়ে দিবে। আর তৌহিদ আফ্রিদি যদি অপরাধী হয়
এদেশে আইন আছে, বিচার বিশ্লেষণ করার পরে তাকে ছাড়বে। অপরাধ প্রমাণিত হলে সে শাস্তি পাবে, আর অপরাধ প্রমাণিত না হলে সে মুক্তি পাবে। স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য যে সকল রাজনৈতিক বিদ এই অসময়ে এসে কোকিলের গান শোনাচ্ছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করব, গণ অভ্যুত্থানে আপনাদের অবদান ছিল, সেটাকে অপমানিত অপদস্থ করবার জন্য এভাবে উঠে পড়ে লাগবেন না। দুই এক জায়গায় লোকজনকে হুমকি দিয়েছে নাকি ক্লোজারে আমাদের মামু সেলিম শিকদার দোকান করবেন না। এই কুতুব সর বিশ্বাস সরকার দলে কিন্তু রাখবো না, পরিষ্কার ভাবে বলে একেবারে ভাঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দিব। এই রকমের কুতুব রাখবো না যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে, বলে দিলাম। এই পর্যন্ত যেটা বলেছি, পুরো এলাকা ভ্রমণ করেছি, পরিদর্শন করেছি, একটা মানুষের গায়ে হাত দেয় নাই, কারো বাড়ির টিনে কারো দোকানে একটা ঢিল মারে নাই। মেসেজ হচ্ছে এইটা যে তোমরা ভালো হইয়া যাও। যেটা করছো বাড়াবাড়ি, এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি, এইটুকু আজকে পর্যন্ত মাপ, কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝিয়ে দেওয়া হবে। পরিষ্কার বলে দিলাম, কিন্তু গন্ডায় গন্ডায় সারা বাংলাদেশে না পারি, সারা বাংলাদেশের কথা বাদ দিলাম, নিজের এলাকায় যখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়, তখন কিন্তু কাউকে ছাড় দিব না, ক্ষমা করবো না, বারবার ক্ষমা করবো না। শোনেন, এখন আমি কথা বলতে চাই না। তারপরে এখানে এই যে মফিস, এই পোলাটা নাকি ওর বাপের নাম কি, আর ওর আর বাপের নাম কি, রোগ অবস্থান নাকি, আমার ওরা আমাদের মামার বাইরে আসছে কথা বলতে, এই পোলা সিঙ্গুর মাছের মতো লাফায় চটপট করে। আরে ছেলে দেখবেন যে তারাকাজি বাড়ি কি জিনিস জুয়েল নাকি। ঢাকায় আমার বাসায় কয়েকবার যাইয়া থাকছে, খাইছে, ভাড়াও দিয়ে দিছি, দেশে আসছে। সে ছাত্র দলের বিশাল নেতা। আচ্ছা, ইউনিয়নের নেতা। আরে বাড়া, তুই ইউনিয়নের নেতা উপজেলা হইয়া কতদূর যাবি, কি করবি তোরা? এই যে অবুজের মতো এই কাজগুলো করতেছ। এখন তোর কানের নিচে 3টা দিলে তো হাসান মামুন এসে ঠেকাইতে পারবে? বাকির বিশ্বাসটা ঠেকাইতে পারবে? বাকির বিশ্বাসই তো এখন অদরজা কপাট বন্ধ করে গলা চিপা যায় উঠছে। বাকির বিশ্বাস বিএনপি করে। তারপরে আমি বলছি, আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম, গলা চিপা 10 মিনিটের মধ্যে আপনি বাকের ভাই বাড়াবাড়ি করতেছেন। আপনাকে রাজনৈতিক পরিচয়ের বাইরেও আপনার বোন বিয়ে দিয়েছেন আমার চাচাতো ফুফাতো ভাইয়ের কাছে, দুঃসময় আত্মীয় সমাজের কারণে আপনারে আমাদের লোকজন কিছু বলছে না। আপনি যা করছেন এটা অতিরিক্ত বাড়াবাড়ি, এই যে আপনি চোর বিশ্বাসে করতে পারেন না। তাকে বলছি যে এগুলো বাদ দেন। সে চেয়ারম্যানই নির্বাচন করবে নাকি হাসান মামুন তারা চেয়ারম্যান বানাবে? সিদ্ধর আওয়ামী লীগ যেভাবে ভোট টোট ছাড়া হয়েছে, ওইভাবে যদি চেয়ারম্যান হয়ে যায়, তাহলে চেয়ারম্যান নির্বাচন করলে আমাকে ভোট লাগবে না? এলাকার মানুষ আমাদেরকে কি ভালোবাসে দেখেন না? যাই হোক, তার যতীত কীর্তি কুকীর্তি সেটা আমার মুখ দিয়ে বলতে চাই না। বিয়ে করছে কয়টা জানেন? এই 5-6টা বিয়ে কি ভালো মানুষে করে? কই বাড়ির মাইয়ে নিয়ে কোথায় ধরা পড়ছে এগুলো আপনারা জানেন না? ব্যবসা যখন করছে, আমার বাবা এখানে তাকে সেভ করছে। এই যে রেজাউল মির্জা টাকার জন্য বানতে চায় নাই, কত মানুষ থাকে, মুজাম্মল শব্দ তো কত টাকা পাইতো সে সময়, এগুলো ভুলে গেছে। আজকে তরমুজের কিছু নগদ টাকা হয়েছে, তাই খুব গরম। হাসান মামুনের জন্য গরু কেটে খাওয়ায়, ডলার রিজার্ভ করে নিয়ে যায়। বাবা করেন, সমস্যা নাই তো। আপনি একটা দল করেন, আপনার রাজনীতি আপনি করেন, আপনাকে তো কেউ বাধা দেয়নি। আজকে এই যে একটা মিথ্যা কথা ছড়াইলো যে বিএনপির অফিস ভাঙচুর করছে বিএনপির নেতা কর্মীদেরকে, সেদিন যারা উপস্থিত ছিলেন ঘটনা জানেন। আমার লোকেরা বসেছিল ব্যবসায়ীদের সাথে এই বাজারের বিষয় নিয়ে মিটিং করার জন্য। তারা এখানে প্রোগ্রাম করেছিল। আমার নেতারা, আমার ভাই সাহেব বলছে, ভাই আপনারা আধা ঘন্টা পরে করেন, এটা তো ভালো কথা। এটা যদি আমাদেরকেও কেউ এখন এখানে বলতো, ধরুন এই মাত্র খলিল মিরের দোকান, খলিল মির একজন সম্মানিত মানুষ, গুণী মানুষ এলাকার, যদি বলতো বাবা তোমার একটু 10 মিনিট পরে প্রোগ্রামটা শুরু করে, আমরা তো শুনতাম। কারণ এইটা শিষ্টাচার, এটা আমাদের মানুষের বৈশিষ্ট্য। আমরা একই সমাজে বাস করি, এলাকায় বাস করি, একটা মানুষের সুবিধার জন্য আমরা একটা প্রোগ্রাম 10-15 মিনিট আধা ঘন্টা আগে পরে করতে পারি। সেটা বললাম, এই সিঙ্গুর মাসের মধ্যে লাভাইরা চেয়ার সরাসরি কি পরিস্থিতি তৈরি করলো। এবং এই তুই ক্যামেরায় মোবাইলটা একটু বিএনপি এটা অফিস দেখে, এই যে আজকে আমরা প্রোগ্রাম করতেছি, এটা যেহেতু বাজার পূব মাথায় আমরা এখানে খালি জায়গা প্রোগ্রাম করে আজকে বাজার দিন
এখানে বিএনপির অফিস, এই অফিসের একটা জানালার কাছে যে 300 অক্ষত না, হ্যাঁ বাতিও আছে, ভাঙছে কোন অফিস ভাঙছে? তাহলে এই যে একটা মিথ্যা কথা ছড়াইয়া আমাদের 17টা অফিস ভাঙচুর করাইলো, আমাদের লক্ষ লক্ষ টাকার ব্যানার পোস্টার হাসান মামুনকে আর উস্কাইয়া প্রেক্ষাপট ছিল, এর দায় টাকার? বাকির বিশ্বাসের না? এই ঘটনার সূত্রপাত বাকির বিশ্বাস ঘটাইছে না? আমি এখন পর্যন্ত এই ঘটনায় যেটা বলছি, বিএনপিকে ওইভাবে দায় দিয়ে বক্তব্য দিলাম, বিএনপির শীর্ষ নেতাদেরকে জানিয়েছি, তারাও ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে। আজকেও বলেছে ভাই সামরানা এত ফাউল করতেছে, দেশে আমাদের ইমেজ নষ্ট হইতেছে ওর একার কারণে। কারণ বিএনপির সারা দেশের মানুষ বলতেছে যে বিএনপির মিত্র ভিপি নুররা যেখানে নির্বাচন নিয়ে একটা তালবানা চলতেছে, একমাত্র ভিপি নুররা জোরালো বক্তব্য রেখে পুরো মাঠ ঘুরাই দিতেছে, আর ভিপি নুরের সাথে এইটা করতেছে, মানুষ তো আমাদের সিসি করতেছে, জানে অন্যদের সাথে পরিণতিটা কি হইবে। আর নির্বাচনের আগেই যদি পরিস্থিতি এই হয়, নির্বাচনের পরে কি হইতে পারে? ভোটের আগে যদি এটা করতে পারে, তাহলে ভোটের দিন কি করবে? তো মানুষ তো এটা বিএনপির জন্য বড় ধরনের একটা ড্যামেজ, তাদের ক্ষতি সারা দেশব্যাপী, কারণ মানুষ তো মিডিয়ার মাধ্যমে দেখতেছে। তো এই কারণে আমি বিএনপি নিয়ে খুব বেশি নেতিবাচক বক্তব্য দেই নেই, এবং গলাচিপা 10 মিনিটও যেহেতু অনেক বিএনপির লোক তারা আমাদেরকে ভালোবাসে, আমাদের সাথে থাকে, এই জন্য শুধু হাসান মামুনেরও যারা এই যে উগ্রপন্থী কিংবা হাসান মামুনের যারা ক্ষয়ের পাচাটা, এরা দলকে, এরা তো রাজনীতিও বোঝে না, দলও বোঝে না, সেই কারণে তারা এই কাজগুলো ঘটিয়েছে। এবং এরা এই 1 বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা 16 বছরে করছিল, তাহলে তো সামনে তো আরো বিপজ্জনক পরিস্থিতি দিকে নেবে। কাজে শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি। কাজে তাহলে বোধহয় এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে, এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং, যেই কারণে এই আলোচনাটা তুলছে। এই যে কিছু আগে বিআইজিডি ব্র্যাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন 7%, দ্যাট মিনস এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, এস্টাবলিশ করে যে আওয়ামী লীগের তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচন আগে দেখাবে 10 থেকে 15% জনমত আছে, এটা বাদ দিয়ে তুমি কেমনে নির্বাচন করবা? তখন বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি 10 বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের 13 বিলিয়ন, ইউরোপীয় ইউনিয়নে, তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো। তখন কিন্তু ডক্টর ইউনূস কিংবা রাজনীতিবিদরা তখন কিন্তু খাইছে অর্থনীতি বাঁচাই তুলে, দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে। সস্তা রেটরিক কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি, ওটা ভিন্ন বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা, গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে, এটা বাস্তব। সো সেই জায়গা থেকে এখন আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্সের জায়গা থেকে ভারত ছাড়া এটা ঠিক অন্যান্য প্লেয়াররাও মনে করছে যে হাসিনা যে ন্যারেটিভ দাঁড় করাই দিয়েছিল সেই ন্যারেটিভ তো অনেকখানি সত্য, যে ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ এখানে এক্সট্রিমিজম রাইজ হবে, হ্যাঁ ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে। এখন এইটা ভাই আমরা তো সবাই মুসলমান, কাজে এখন আমি গণ অধিকার পরিষদ করি দেখা আমি ইসলামপন্থী দল না, এটা তো আপনি আমার বলতে পারেন না, ইসলামপন্থী দল অন ইসলামিক দল এইভাবে তো বলা যায় না। তো এখন বাংলাদেশের জিও পলিটিক্সটা মাথায় রেখে আপনাকে দলীয় কর্মকাণ্ড ফিলোসফি ঠিক করতে হয়। সেই জায়গা থেকে ইসলামিস্ট দলগুলোর কিছু ভূমিকা কর্মকাণ্ড এইটাও বিশেষ করে শেখ হাসিনার কে মানে ইজি করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। কারণ আমরা তো ওই রকমের সচেতন না, আমরা নিজের ধান্দার জন্য, স্বার্থের জন্য এমন বক্তব্য মাঠে ছুড়ে দেই, এমন কর্মকাণ্ড ছাড়ি, আমরা এটা চিন্তা করি না এইটার পারিপার্শ্বিক ইফেক্টটা কি হতে পারে। কেবলমাত্র ভারত এবং রয়ে চায় আওয়ামী লীগ এই দেশে ফিরুক, এমন কিনা বাংলাদেশের অবস্থা, নাকি অনেকেই চায়? না, এটা ঠিক এখন সত্যিকার অর্থে যে গণ অভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ইস্টাবলিশমেন্ট আমরা বলি, ধরেন সরাসরি রাজনীতি করে না, কালচারাল, ব্যবসায়ী, বিভিন্ন কমিউনিটির, তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল, গেছে ভালো, এখন দেশে ভালো কিছু হবে। বাট 1 বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে, এই অভ্যুত্থানের পরে এখন 2-3 দলের লোকেরা মিডিয়া দখল করছে, ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চাঁদাবাজি করছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ব্যক্তিগত ওপিনিয়ন মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা কি বলতে চান। ভিপি নুরুল হক নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস ঘন্টা 3 আগে তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাসও দিয়েছে। তিনি সেখানে বলেছেন যে জনাব গোলাম মওলা রনি, আপনি আমার বাস খাওয়ার পর যে ডাক্তার দেখিয়ে মাথা ঠান্ডা করেছেন, ওই ডাক্তারের ঠিকানাটা নূরকে বিকাশ করে দেন, কারণ নুরুর জন্য বাস রেডি হচ্ছে। এরকমই স্ট্যাটাস দিয়েছে সাংবাদিক ইলিয়াস ভিপি নূরকে উদ্দেশ্য করে। এবং ভিপি নূরকে উদ্দেশ্য করে গতকাল ভিপি নূরের কথার পরপরে একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে সাংবাদিক ইলিয়াস ভাই। তিনি বলেন যে নুরু, তোমার মতো 6 জনের বিকাশ পার্টি বহু দূরের কথা, বড় পার্টির কোনো দুর্নীতিবাজ আমার সাথে লাগলে আসলে শুধু রনির মতো অবস্থা হবে। আমি মাই টিভির থেকে 55% ভাগ নিতে যাব কেন, ওইটা ফ্রি দিলেও নিব না।
ওইটারে আমি ইউটিউব মনে করি না, আমার জন্য আরও বড় বড় চ্যানেলের অফার আছে। তারপরেও তুমি আজকে আমাকে নিয়ে যে মিথ্যাচার করছো সেটার জবাব তোমাকে দেওয়া হবে। তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে নেব। বিএনপি দয়া করে একটা আসন না দিলে তোমাকে আমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছিল সাংবাদিক ইলিয়াস গতকাল তার ফেসবুকের পোস্টে ভিপি নূরকে। সাংবাদিক ইলিয়াসকে নিয়ে ভিপি নুরুল হক নূর বলেছে মাই টিভির 50% ভাগ নিতেছিল, 50% শেয়ার না দেওয়ায় মিথ্যা বানোয়াটভাবে তহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরউদ্দিন সাথীকে ফাঁসিয়ে ইলিয়াস ও তার গ্যাং তাদেরকে গ্রেপ্তার করিয়েছে। এই মন্তব্যের বিরোধিতা করেছে অনেকেই অনেকভাবে ধুয়ে দিচ্ছে, ধোলাই করছে ভিপি নূরকে। আপনারা জানাবেন কি বলতে চান সাংবাদিক ইলিয়াসকে নিয়ে, ভিপি নুরুল হক নূরকে নিয়ে। সাংবাদিক ইলিয়াস যে কথা বললো আজকে, ভিপি নূরকে যে জবাব দিল, সেটা নিয়ে আপনাদের ওপিনিয়ন মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন।